আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। অবশেষে ন্যাটো সত্যিটা উগরে দিয়েছে। সারা পৃথিবীর মানুষের মনে এই বিশ্বাস জন্মে গেছে যে ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হলো সে যুদ্ধে ইরান একাই ছিল এবং পুরো পৃথিবী ইসরায়েল ও আমেরিকার পক্ষে দাঁড়িয়েছিল। এটা অত্যন্ত পরিষ্কার একটা বিষয়। এমনকি ব্রিটেনের দিকেও ইরান তেমন মনোযোগ দেয়নি, কিন্তু ব্রিটেনও পুরোপুরি এই যুদ্ধে সামিল ছিল। যারা প্রথম থেকে আমাকে দেখছেন এবং যুদ্ধের সময় আমাকে শুনেছেন, আমি প্রতিবারই এই কথাটি বলেছিলাম। সবাই ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য উঠে পড়ে লেগেছিল। এ অবস্থায় ইতালির নামও আসছিল যে আমেরিকা ইতালির সামরিক ঘাঁটি ব্যবহার করেছে এবং সেখান থেকে যুদ্ধবিমান উড়ে গিয়ে ইরানের উপর হামলা চালাচ্ছে, কিন্তু ইতালি তখন তা অস্বীকার করেছিল। ইতালির প্রধানমন্ত্রী মেলানি পরিষ্কার বলে দিয়েছিলেন যে না, এমনটা নয়। কিন্তু আজ ন্যাটোর এই চিফ ফক্স নিউজে বসে আছেন। আমেরিকার শীর্ষ চ্যানেল হলো এই ফক্স নিউজ। সেখানে বসে থাকা এই ব্যক্তিটি কোনো ছোটোখাটো মানুষ নন, স্বয়ং ন্যাটোর চিফ। আর এটি একটি দায়িত্বশীল পদ। তিনি কোনো কথাই বাতাসে উড়িয়ে বলতে পারেন না। এমন পরিস্থিতিতে ন্যাটোর এই চিফ বলেছেন 500টি যুদ্ধবিমান, 500টি ফাইটার জেট ইতালি থেকে, ইতালির ঘাঁটি থেকে ইরানের উপর হামলা করার জন্য উড়াল দিয়েছিল। এমনিতেই তো তিনি অনেক কথাই বলেছেন, কিন্তু এই কথাটি কতটা বড় ছিল? শুধু ইতালির মাটি থেকেই 500টি ফাইটার জেট, অবশ্যই একসঙ্গে নয়। পরিষ্কার বিষয় এই যে আজ 50টি উড়ল, কাল 100টি উড়ল, এভাবে। কারণ এটি 41 দিনের যুদ্ধ ছিল। ন্যাটোর চিফ সব এভাবে উগরে দিলেন যে ভাই 500টি ফাইটার জেট ইতালির মাটি থেকে উড়েছিল এবং ইরানের উপর হামলা চালিয়েছিল। দেখতে দেখতে এই খবরে উত্তেজনা বেড়ে গেল, সবার কান খাড়া হয়ে গেল। ইরানের নজর গেল এর উপর। তৎক্ষণাৎ অন্য কোথাও থেকে কোনো প্রতিক্রিয়া আসার আগেই ইতালি কেঁদে ফেলল। হ্যাঁ, ইতালির সরকার, মেলানি সরকার পরিষ্কারভাবে বলল যে এটা মিথ্যা, এমনটা মোটেও নয়। কারিগরি সহায়তার জন্য আমাদের এখান থেকে বিমান উড়ছিল, কিন্তু ইরানের উপর হামলা করার জন্য আমাদের এখান থেকে কোনো ফাইটার জেট ওড়েনি। এখন নিশ্চয়ই আপনারা বলবেন, ভাই আমাদের কোনটা বিশ্বাস করা উচিত? দেখুন, এটা বিশ্বাস করা উচিত যে শুধু ইতালিই নয়, আমাদের তো বিশ্বাসই হচ্ছিল না যে সংযুক্ত আরব আমিরাত নিজের পুরো শক্তি দিয়ে ইরানের উপর হামলা করছে। এটি একেবারে সত্যি, আর সেটাই ন্যাটোর চিফের বক্তব্যের মাধ্যমে এখন প্রমাণিত হলো। এখন সত্য সামনে এসেছে। ইতালি, কাতার সহ বিভিন্ন দেশ থেকে ফাইটার জেট এবং এমনকি ইউএই এর নিজস্ব বিমানও উড়েছিল। এমন নয় যে শুধু ইউএই এর ভেতরে আমেরিকার ফাইটার জেট মজুদ ছিল এবং সেখানে হামলার জন্য উড়াল দিচ্ছিল। আরব দেশগুলো থেকে আমেরিকার বিমান তো উড়াল দিচ্ছিলই, পাশাপাশি খোদ ইউএই এর ফাইটার জেটও উড়াল দিচ্ছিল। ঠিক একইভাবে ইতালির মাটি থেকেও যদি ইরানের উপর হামলা করার জন্য ফাইটার জেট উড়ে থাকে, কিংবা অন্য কোনো দেশ, দিয়াগো গার্সিয়া বা ব্রিটেনের আরও অনেক ঘাঁটি থেকে যদি আমেরিকার বিমানগুলো ইরানের উপর হামলা করার জন্য উড়াল দেয়, তো এতে অবাক হওয়ার কী আছে? সে কথাই তো সত্যি প্রমাণিত হলো, যা আমি আর আপনি বলেছিলাম যে পুরো পৃথিবীতে ইরান একা। তাই মনে রাখবেন, ইরান শুধু ইসরায়েল আর আমেরিকাকেই হারায়নি, ইরান একা নিজের ক্ষমতায় কোনো পারমাণবিক অস্ত্র ছাড়াই পুরো পৃথিবীর সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছে। এই ন্যাটোর চিফে এই দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যে নিজে তো অপমানিত, আর সামনের জনকে কখন অপমান করে বসবে তা বোঝাও যাবে না। এই ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর চিফের মুখের উপরেই বলেছেন যে আমাদের সাহায্যের প্রয়োজন ছিল না, তবে আমাদের আশা ছিল। আমাদের আরও বেশি ভালো লাগতো যদি ন্যাটো আমাদের বলতো যে আমরা আপনাদের সাহায্য করতে চাই। ওরা আমাদের হতাশ করেছে, আমাদের সাহায্য করেনি। অন্যদিকে ন্যাটোর চিফ যিনি বসে আছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ একবার দেখে নিন। তিনি ট্রাম্পের কথার জবাব দেওয়ার পরিবর্তে এর উপর সাফাই দিয়ে বলেছেন যে আপনি খুব চমৎকার কাজ করেছেন, আপনি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছেন। ইরান যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, পুরো পৃথিবীতে অস্থিরতা তৈরি করে, সন্ত্রাসী সংগঠনগুলোকে টাকা দেয় এবং পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাকে নিষ্ক্রিয় করে দিয়েছেন, ইরানকে দুর্বল করে দিয়েছেন। এখন এই ধরনের কথা বললে ডোনাল্ড ট্রাম্প যে কিনা প্রশংসার কাঙাল, তা তো ভালো লাগবেই। আর ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করতেই হবে, তা না হলে তো আপনারা জানেনই যে ট্রাম্প ন্যাটোর উপর কতটা খ্যাপা। এতটাই খ্যাপা যে ন্যাটোর দেশগুলো থেকে সে আমেরিকান সৈন্য সরিয়ে নিচ্ছে। রিপোর্টার যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করলেন যে ইরান তো মানা করেছে যে ওরা আইএই এর ইন্সপেক্টরদের আসতে দেবে না, কোনো তদন্ত করতে দেবে না, তখন ট্রাম্প বলল এমনটা নয়, ইরান আমাদের কাছে ওয়াদা করেছে যে ওরা ওদের পারমাণবিক ঘাঁটিগুলো তদন্ত করতে দেবে। হ্যাঁ, আমাদেরও কোনো তাড়া নেই। ডোনাল্ড ট্রাম্প এই যে লাইনটা বলল, আমাদের তাড়া নেই, এর মধ্যে আসল খেলাটা লুকিয়ে আছে। অর্থাৎ প্রমাণিত হচ্ছে যে ট্রাম্প মিথ্যা বলছে, আর ইরান যে কথাটি শুরু থেকেই বলে আসছিল সেটাই ধ্রুব সত্য। ট্রাম্প সামনে আরও বলেছে যে ইরানের মানুষের কাছে খাবার নেই, ইরানের মানুষের কাছে ঔষধ নেই। হ্যাঁ, ওরা নাকি না খেয়ে মরছে। আরে এই যে ক্ষুধার্ত করছো,
এরাই তো তোমাদের সঙ্গে লড়াই করেছে। ধরে নিলাম ওরা ক্ষুধার্ত, তো ওই ক্ষুধার্তরা যে তোমার ভরা পেট আর শক্তিশালী শরীরের সঙ্গে 41 দিন লড়াই করলো, তাতে ওই ক্ষুধার্তরাই তোমাদের এমনভাবে হারিয়েছে যে তোমাদের জীবন বরবাদ হয়ে গেছে। পুরো পৃথিবীতে তোমরা অপদস্থ হচ্ছ, অপদস্থ নয়, একেবারে চূড়ান্ত লেভেলের বেইজ্জত হচ্ছে। তো ক্ষুধার্তদের হাতেই যদি তোমাদের এই মার খেতে হয়, ইনশাল্লাহ কাল যখন ইরানিদের পেট ভরবে তখন ভাবো তোমাদের কী হাল হবে। এগুলো স্রেফ ধামাচাপা দেওয়ার চেষ্টা। ইরানের কাছে খাবার নেই, ইরানের কাছে রুটি নেই, এই সমস্ত জিনিস দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে, কোনটা মিথ্যা আর কোনটা সত্যি। ওদিকে ইরানি জেনারেল বলেছেন যে আমরা নতুন জায়গা থেকে আরও বড় হামলা করার জন্য তৈরি আছি, আবারও আক্রমণ করার জন্য প্রস্তুত আছে যদি শত্রু কোনো ভুল করে। অর্থাৎ এবার ইরান সামনাসামনি হুমকি দিচ্ছে। ট্রাম্পের দলের নেতারাই বিরোধিতা করেছিলেন যে ইরানের সঙ্গে চুক্তি করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় টুইটও করেছিলেন। এর উপর সাংবাদিকরা যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করলেন যে আপনাদের দলের লোকেরাই এই চুক্তির বিরোধিতা করছে, এর উপর আপনি কি বলবেন, তখন ডোনাল্ড ট্রাম্প বললেন ওদের আরও শিক্ষিত হওয়া দরকার, মূর্খ ওরা, আমার চুক্তি একদম সঠিক ও ভালো। আসলে আমেরিকা খুব জঘন্যভাবে হেরে গেছে। এই চুক্তি আমেরিকা বাধ্য হয়ে করেছে, এর পেছনে অনেক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। পুরো পৃথিবীতে তেল ও ডিজেলের অভাব, জ্বালানি সংকট দেখা দিচ্ছিল। এই বিষয়টি পৃথিবীর কাছে কোনো গোপন বিষয় নয়। পুরো পৃথিবীর চাপ আমেরিকার উপর চলে এসেছিল যে যুদ্ধটা তোমরা এমনভাবে শুরু করেছ যার খেসারত সারা বিশ্ব দিচ্ছে, অথচ তোমরা জিততেও পারছো না। তোমাদের এমন কোনো লক্ষ্য নেই যা তোমরা অর্জন করতে পেরেছ। আমেরিকা এ যাবৎকাল আমরা সুপার পাওয়ার বলে যে দাপট বজায় রেখেছিল, ইরান সেটা ধুলোয় মিশিয়ে দিয়েছে। এখন ট্রাম্পের উপর এই চাপ ছিল যে ভাই সাহেব চুক্তিটা করে নিন, কারণ পুরো পৃথিবীতে এখন মাত্র 4 সপ্তাহের তেল বাকি আছে। দ্বিতীয় বিষয়টি হলো আমেরিকার অস্ত্র ফুরিয়ে আসছিল, এতটাই ফুরিয়ে আসছিল যে খোদ আমেরিকার অস্ত্র তৈরিকারী কোম্পানিগুলো বলছে এ যুদ্ধে আমরা যত অস্ত্র ও মিসাইল ব্যবহার করেছি সেই সমস্ত মিসাইল পুনরায় তৈরি করতে আমাদের বছরের পর বছর লেগে যাবে। পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে ঘোষণা করতে হয়েছে ফোর্ডের মতো যেসব কোম্পানি গাড়ি তৈরি করে আগামী দিনে আমরা তাদের অনুমতি দিচ্ছি যেন তারা রকেট, মিসাইল ও অস্ত্র তৈরি করে। মাথায় একটু জোর দিয়ে ভাবুন, যদি কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলেন যে যেসব কোম্পানি গাড়ি বানায় তারা এখন অস্ত্র বানাবে, তার মানে এই দাঁড়ায় যে তার দেশের অস্ত্র তৈরিকারী কোম্পানিগুলো এতটাও সক্ষম নয় যে তারা বিপুল পরিমাণে এবং দ্রুত অস্ত্র তৈরি করতে পারে। তাই গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলোকে এই আদেশ দেওয়া হয়েছে, তাদের ছাড় দেওয়া হয়েছে যে ভাই তোমরা অস্ত্র বানাও, মিসাইল বানাও। এর অর্থ হলো আমেরিকার এখন তীব্র ক্ষুধা যে কত দ্রুত তারা মিসাইল জমা করতে পারে, আর এই চুক্তির উসিলায় তারা অস্ত্র জমা করার জন্য একটা লম্বা সময় পেয়ে যাবে, যাতে হয়তো ভবিষ্যতে ইরানকে আবারও আক্রমণ করতে পারে। এখন আপনারা হয়তো বলবেন ভাই চুক্তি তো হয়ে গেল, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কোনো চুক্তি মেনে চলে? পরমাণু চুক্তি তো আগে বারাক ওবামার আমলেই হয়েছিল। ইরানের সঙ্গে হওয়ার সেই চুক্তিটা এই ডোনাল্ড ট্রাম্পই তো ভেঙেছিল। তারপর এই চুক্তিটা পুনরায় করার জন্যই তো এই সমস্ত ফ্যাসাদ হলো। তাহলে এমন কোন বোকা আছে যে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করবে? এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের মাধ্যমে ইরান আরও শক্তিশালী হয়ে দুনিয়ার সামনে উঠে এসেছে। বড় বড় দেশ এখন ইরানের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছে। এখনকার আপডেট হলো ইরানের পার্লামেন্ট স্পিকার জনাব গালিবাফ চীন সফর করতে যাচ্ছেন। এ সফরে চীন ও ইরানের মধ্যে বেশ কিছু বড় বড় চুক্তি হতে পারে অস্ত্র এবং ফাইটার জেটের চুক্তিও হয়ে যাবে। ওদিকে জার্মানির ডিফেন্স মিনিস্টার কিছু না বলেও সব কিছু মেনে নিয়েছেন এবং আমেরিকার মুখে থুতু দিয়েছেন। হতে পারে কাল উনি এই বয়ান থেকে উল্টে যাবেন, কিন্তু এই মুহূর্তের বিষয় হলো জার্মানির ডিফেন্স মিনিস্টার অন রেকর্ডে চ্যানেলে বলেছেন যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়েছে, এটা যুদ্ধের কারণে বন্ধ হয়েছে। এই স্ট্রেট অফ হরমুজ আগে থেকেই খোলা ছিল, ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে এটাকে বন্ধ করানো হয়েছে এবং আমরা চাই স্ট্রেট অফ হরমুজ খোলা থাকুক, আর এর জন্য আমরা ওমান ও ইরানের সঙ্গে কথা বলবো। যারা তুর্কিকে খুব শক্তিশালী মনে করেন তাদেরকে বলছে, যার নেতা দুর্বল সে আবার কেমন শক্তিশালী? আমি আজকে কোনো নতুন কথা বলছি না, আবার কেউ যেন মনে কষ্ট না পেয়ে যায় যে তুর্কিকে নিয়ে এমন কথা কেন বললাম। ভাই, তুর্কিকে নিয়ে এমন কথা বলার সাহসও কেউ রাখে না, কারণ বড় বড় সাংবাদিকরা তুর্কি, আজারবাইজান, ইউএইতে গিয়ে আস্তানা করেছে। যাদের কাছে একটু টাকা এসেছে তারা নিজের দেশ থেকে সঙ্গে সঙ্গে পা বাড়িয়েছে। তুর্কি খুব শক্তিশালী, ওরা ড্রোন বানাচ্ছে, এটা বানাচ্ছে, ওটা বানাচ্ছে, আর সত্যি তুর্কির মধ্যে কোনো কিছুর কমতি নেই। তুর্কির ড্রোনের শক্তি আমরা আর্মেনিয়া আর আজারবাইজানের যুদ্ধের সময় দেখেছি, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে। এখন আস্তে আস্তে যখন সময় গড়িয়েছে তখন যারা 24 ঘন্টা তুর্কির উপর নজর রাখে তারা এর চালচলন বুঝতে পারবে। খুব কম সময়ের মধ্যে আমি টের পেয়ে গিয়েছিলাম যে এটা একটা নাটক, রিসেপ তাইয়েপ এরদোয়ানের নাটক। গাজার ব্যাপারে তুর্কির সেনাবাহিনী কোথায় গেল? রিসেপ তাইয়েপ এরদোয়ান শুধু মুখেই বলেন, কাজে কিছুই করেন না। বিপজ্জনক বয়ানবাজিতে কোনো কমতি নেই, চরম বিপজ্জনক বয়ান দেন। আপনাদের মনে থাকার কথা, যখন গাজায় গণহত্যা চলছিল, ফুল স্কেল যুদ্ধ চলছিল, তখন রিসেপ তাইয়েপ এরদোয়ান
ইসরায়েলের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে যুদ্ধ অপরাধী বলে বলেছিলেন এরা পুরোপুরি সন্ত্রাসী মানসিকতার, প্রচণ্ড বিষ উগরে দিয়েছিলেন, চরম ধমক দিয়েছিলেন। শেষমেশ ক্লান্ত হয়ে ইসরায়েল নেতানিয়াহু একটা স্টেটমেন্ট জারি করেছিলেন যে উনি শুধু মুখেই বয়ান দিচ্ছেন, ভেতরে ভেতরে উনি আমাদের সাথেই আছেন। ওই সময়ে আমি এক্সপোজ করেছিলাম যেখানে রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজাকে সাপোর্ট করছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে বলছেন এই এরদোয়ানই এই তুর্কি পেছন থেকে ইসরায়েলকে খাবার, পানি, শস্য, গ্যাস আর তেল সাপ্লাই করেছে। বিশ্বাস না হলে গুগল করে দেখে নেবেন, দুধের দুধ আর পানির পানি আলাদা হয়ে যাবে। আজ ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে এই তথ্য আরও একবার ফাঁস করে দিয়েছেন। এই ব্রিফিংয়ে সে বলেছে তুর্কি একটা শক্তিশালী দেশ, তুর্কি সেনাবাহিনী ক্ষমতাশালী, তুর্কি একটি বড় দেশ এবং রিসেপ তাইয়েপ এরদোয়ান আমার বন্ধু। তিনি ইসরায়েলকে ভালোবাসেন না, ইসরায়েলকে পছন্দ করেন না। তবে এই যুদ্ধে তিনি এমন একজন ক্যান্ডিডেট ছিলেন যিনি ইরানের পাশে দাঁড়াতে পারতেন, কিন্তু আমি তাকে বলে দিয়েছিলাম যে এই ঝামেলায় এই যুদ্ধে জড়াবেন না, তাই তিনি এই যুদ্ধ থেকে দূরে ছিলেন। ট্রাম্প যেমনই হোক না কেন তার এই কথাটা কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে। অন্যথায় একটু খেয়াল করুন, যে তুর্কি ইসরায়েলকে মিটিয়ে দেওয়ার কথা বলে তার কাছে এই যুদ্ধে একটা গোল্ডেন সুযোগ ছিল যে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে একটা ধাক্কা দিতে পারত। কিন্তু রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার এবং খোদ এরদোয়ান এই ঝামেলা থেকে, এই যুদ্ধ থেকে দূরে রইলেন। আরেকটা বিষয় খেয়াল করুন, সোমালিল্যান্ডের ভেতর ইসরায়েল তাদের সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে। সোমালিয়া একটা দেশ ছিল, তারই কিছু মানুষ গাদ্দারি করে সোমালিয়াকে 2 টুকরো করে দিয়েছে এবং দ্বিতীয় টুকরোটিকে সোমালিল্যান্ড ঘোষণা করে দিয়েছে। পুরো পৃথিবীতে একমাত্র ইসরায়েলই এমন একটা দেশ যার কাছ থেকে ওরা স্বীকৃতি নিয়েছে, আর যার বিনিময়ে ওরা বলছে যে আপনারা আমাদের এখানে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করুন, নিজেদের মিলিটারি মোতায়েন করুন, আপনাদের ঘাঁটি বানান। ইসরায়েলের আর কি চায়? ইসরায়েল সেখানে সেনা মোতায়েন করে দিয়েছে। কেউ কি কিছু বলল? কোনো আরব দেশ কিচ্ছু বলল না, কেউ একটা কথাও বলল না। বলল কে? ইয়েমেনের হুতিরা ঘোষণা করেছে যে যদি সোমালিয়ার পানিতে, সোমালিয়ার সামুদ্রিক এলাকায় ইসরায়েল আসে তবে আমরা হামলা করব, আমরা পাল্টা জবাব দেব। ওদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন যে শত্রুদের মনে হচ্ছিল তারা 3 দিনের মধ্যে আমাদের বিরুদ্ধে জিতে যাবে, কিন্তু আজ পুরো পৃথিবীতে আমরা এক মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছি। এদিকে ইরানের ভেতরেও কিছু না কিছু ঘটনা ঘটছে। ইরানের সীমান্তেও সন্ত্রাসী হামলা হচ্ছে। সীমান্তে হওয়া আত্মঘাতী হামলায় এই দেখুন ইরানের একজন সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে মেলানি বলেছেন আমরা আয়াতুল্লাহর রেজিমকে পরমাণু অস্ত্র অর্জন করতে দিতে পারি না, ওদের কাছে আগে থেকে লং রেঞ্জের মিসাইল রয়েছে। তো ভাই, কে বলেছে যে আমাদের পরমাণু চাই? ইরান এই যুদ্ধে দেখিয়ে দিয়েছে যে বাছা, পরমাণু বোমার তো কোনো প্রয়োজনই নেই, বরং আমাদের মিসাইলগুলোই পরমাণু অস্ত্রধারী দেশগুলোকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই কথাগুলো মেলানিকে বলতেই হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে খুশি তো রাখতেই হবে। একটি জরুরি কাজে গিয়েছিলাম। চট্টগ্রামের মানুষ আসলে অসাধারণ। এখন অনেকে ক্ষেপে যাবেন, ভাই আমাদের কথা বলছেন না কেন? আমি পথ ভুলে গিয়েছিলাম। মানে আমার নতুন ড্রাইভার চট্টগ্রাম ভালো চেনে না। একটা গন্তব্যে যাব। একই ঠিকানা 3 জায়গায়। সেখানে জুয়েল মেবি আমার এক ভক্ত, তিনি আমাকে চিনতেন, ভিডিওতে দেখেছেন, তিনি আমাকে চিনে ফেলেন, পরবর্তী লোকেশন বলে দেন। যেখানেই ঠেকে যায় সেখানে চট্টগ্রামের মানুষকে দেখি খুব চমৎকার। তবে একটা জিনিস ভালো লাগে নাই, যারা লোকেশন জানে না তারাও লোকেশন বলে দেয়। এই ডান দিক দিয়ে বামে যান, বাম দিক দিয়ে ডানে যান, এভাবে ডানে বামে করতে করতে মোটামুটি দফা শেষ। চট্টগ্রামের ভাইরা, খুব মিস করছি আপনাদের। আবার আসবো আপনাদের প্রিয় শহরে, আমার খুব ভালো লাগার শহর। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আমার কাছে। 1, ইরান আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে অ্যাটাকের, আর ট্রাম্পকে বলেছে তুমি চুপ থাকবা, লাফালাফি করবা না। পাশাপাশি ইসরায়েলকে পাকিস্তান মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে, হুমকি দিয়েছে সরাসরি। ইসরায়েল বিশ্বে একগড়ে হয়ে যাওয়ার পর নতুন করে পরিকল্পনা করছে কিভাবে উঠে আসতে পারে, কিন্তু ইরান খেলছে অসাধারণ খেলা। সেটার নাম হলো মুসলিম মিলিটারিজম। চলুন দর্শক, এই খবরগুলো আপনাদের দেব। চট্টগ্রামের কথা বলে অনেকে কষ্ট পান না। বগুড়া আসবো আমি, আমার বাড়ি বগুড়া। আচ্ছা, আপনার বগুড়া আমি বড় হয়েছে, অনেক সময় কাটছে আমার। বগুড়া, কুষ্টিয়া, ঠিক আছে। বগুড়া আমার মুখস্থ পুরো, বগুড়া শহরটা। নাটোর থেকে শুনছেন, নাটোরের কাঁচাগোল্লা খাওয়াবেন একদিন, ওকে ভাই? আপনার চুল কাটার কাটিংটা অনেক সুন্দর হয়েছে, তাই নাকি? নাপিতকে ধন্যবাদ দিতে হবে। একটা খবর দুঃসংবাদ দিয়ে শুরু করি, সেটা হলো
ফিলিস্তিনের একজন অবিসংবাদিত নেতা ইসমাইল হানিয়া তার ভাতিজাকে দখলদার বাহিনী বিমান হামলায় হত্যা করেছে। আজকে দেখলাম যে দেশটির ভেতরে যুবকদের মধ্যে এটা নিয়ে ব্যাপক উত্তেজনা। তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, হাজারো মানুষ উপস্থিত হয়েছে। একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যেকটা যুবক স্বাধীন ফিলিস্তিনের স্বপ্নে উদ্দীপ্ত হয়ে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সেই জানাজা থেকে। মুসলমানরা মৃত্যুকে ভয় করে না। মুসলমানদের একটাই স্বপ্ন থাকে, ইমানের সাথে মৃত্যু, শাহাদাতের তামান্না। এটা মনে রাখবেন। আসেন ২ নম্বর খবরে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবার আমেরিকা এবং ইরান যুদ্ধে তিনি নেপথ্যে বসে অসাধারণ খেলা খেলেছেন। আমি আজকে দুপুর ৩টায় যে লাইভ করেছি সেখানে এই বিষয়গুলো ডিটেল বলেছি, আপনারা শুনেছেন। যারা না শোনেন নাই তারা শুনবেন যে আসিম মনিরকে হত্যায় ইসরায়েল কি প্ল্যান করেছে, কিভাবে সেটা শেষ পর্যন্ত ভেস্তে যায়। তারপরের আপডেটটা এখন দিব। আমি রিপিট করব না, কিছু তথ্য রিপিট করে আমি পুরোটা বলবো। যখন ইসরায়েল দেখলো যে আমেরিকাকে ইসরায়েল ব্লক থেকে ক্রমান্বয়ে পাকিস্তান তার কৌশলে বের করে আনে, এই যুদ্ধের বিজয়টা ইরানের পকেটে তুলে দিচ্ছে কে? পাকিস্তান। তখন ইসরায়েলের মোসাদ চিন্তা করলো যে তারা আস্তে আস্তে আমেরিকার ব্লক থেকে ছিটকে পড়ছে, বা এই স্বার্থ মানে ইরানের স্বার্থটাই বিজয়ী হচ্ছে, এই যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে। তখন তারা আসিম মনিরকে হত্যা একটা প্ল্যান করে। এই খবরগুলো রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্র ধরে ইরানের গণমাধ্যম প্রকাশ করেছে। তারা বলছে যে সুইজারল্যান্ডে যেই আমেরিকা ইরানের মধ্যে শান্তি চুক্তির স্বাক্ষরের অনুষ্ঠানটি ছিল, সেখানে আসিফ মনিরকে হত্যায় একটা বড় পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এই কাজটি মোসাদ যখন দায়িত্ব নিয়ে শুরু করবে, এই তথ্যটি চলে যায় পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই এর কাছে। আইএসআই তার চ্যানেলে মোসাদকে বড় বার্তা দিয়ে দেয়, মানে তাদের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সেক্টরের যে চ্যানেলগুলো আছে না, একে অপরের মধ্যে কিন্তু যোগাযোগ থাকে। ধরেন আইএসআই, মোসাদ, সিআইএ, কেজিবি, এরকম প্রত্যেকের সাথে, বা এমআইটি, তাদের একটা ভেতরে যোগাযোগ কানেকশন থাকে। কিন্তু আবার অনেক সময় প্যারালালি একটা সংস্থা আরেকটা সংস্থাকে সহযোগিতা করে। যেমন বাংলাদেশে বা দক্ষিণ এশিয়াতে মোসাদের সবচেয়ে বড় সহযোগী সংগঠনের নাম হলো ভারতের তো আইএসআই মোসাদকে আবার বার্তা দেয় যে তোমরা যদি আমাদের সেনা প্রধানকে কোন রকম টাচ করো, আমরা তোমাদের মানচিত্র থেকে মুছে ফেলবো, সাবধান, আমরা ইরান না। আমাদের সেনা প্রধানকে যদি কোনো রকম বা আমাদের কোনো নেতাকে কোনো রকম টাচ করো, তোমাদেরকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলবো, কোনো শক্তি তোমাদের আটকে রাখতে পারবে না। কারণ ইরান পারমাণবিক অস্ত্রের মালিক না, পাকিস্তানের পারমাণবিক আছে। পাকিস্তানের যে ফাইটার জেট আছে বা পাকিস্তান যুদ্ধ বিমান দিয়ে যে খেলা ভারতকে দেখাইছে, এটা ইসরায়েল জানে। আবার পাকিস্তানের ইসরায়েলের প্রতি রাগও আছে, কারণ এই ইসরায়েল প্রকাশ্যে ভারতকে সহযোগিতা করে। কদিন আগে যে যুদ্ধটা হলো বুনিয়ানুল মারসুস বা অপারেশন সিঁদুর, সেখানে প্রকাশ্যে ইসরায়েল ভারতকে সব রকম সহযোগিতা করেছে। আর পাকিস্তানকে সহযোগিতা করেছিল তুরস্ক এবং চীন, এবং রেজাল্ট ভারত হেরে গেছে। কোন রকম ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সিজফায়ার করে ভারত শেষ রক্ষাটা পেয়েছে পাকিস্তানের হাত থেকে। তো এই সময় আরেকটি খবর পাওয়া গেছে যে রাশিয়ান গোয়েন্দা সংস্থাও ইরানকে, মানে ইরানের যে বাকের গালিবাফ বা আব্বাস আরাকচি সহ যে প্রতিনিধি দলটি সুইজারল্যান্ডে গেছে, তাদের উপর হামলার একটা পরিকল্পনা মোসাদের ছিল। শুধু আসিম মনিরকে নয়, এখানে ইরানের ডেলিগেটকেও একটা টার্গেটের পরিকল্পনা ছিল। সেখানে কিছু সূত্র বলছে যে রাশিয়াও এই তথ্যটি ইরানকে জানায়। পাশাপাশি আইএসআই শুধু আসিম মনির নয়, ইরানের ডেলিগেটের নিরাপত্তাও নিশ্চিত করে। এবং সুইজারল্যান্ডে পাকিস্তান যে অ্যাম্বাসি আছে, সেখানে তথ্যটি নিশ্চিত করা হয়। পাশাপাশি ইরান পাকিস্তানের মধ্যে এই বিষয়টি নেপথ্যে ব্যাক চ্যানেলে আলোচনা হয় যে মোসাদ ওত পেতে আছে।
পরবর্তী সুইজারল্যান্ড সরকারকে এই বিষয়গুলো ইরান বা পাকিস্তানের দূতাবাস থেকে জানানো হয় যে আপনাদের এই বিষয়ে অবগত করছি, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। যদি কোনো কারণে আমাদের কোনো বিশ্ব নেতার আঘাতপ্রাপ্ত হয়, এটার মাসুল অনেক হার্ড দিতে হবে আপনাদের। বিষয়টা হলো যে পাকিস্তান তার সেনাপ্রধান না ইরানের নিরাপত্তার নেপথ্যে কাজ করেছে। অর্থাৎ এখানে বলা যায় যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একটা বিশাল বিজয় হয়েছে মোসাদের বিরুদ্ধে, কারণ এরা গুপ্ত হত্যা পৃথিবীতে নাম্বার 1 মোসাদ। দেখবেন যে বিভিন্ন দেশে ঢুকে এরা গুপ্ত হত্যা চালায়। তো সেই পরিকল্পনাটাকে ভেস্তে দিয়েছে পাকিস্তান, এবং পাকিস্তান যে বার্তাটি দিয়েছিল যে আমাদের সেনা প্রধান বা কোনো নেতার উপর আক্রমণ হলে তোমাদেরকে আমরা একেবারে মানচিত্র থেকে মুছে ফেলবো, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বলেছে। দর্শক, আসেন আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি দিতে চাই, আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। ইসরায়েল লেবাননে তার দখলদারিত্ব চালিয়েই যাচ্ছে, কোনোভাবে থামছে না। তো ইরানের পক্ষ থেকে আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে যে যদি ইসরায়েল এভাবে লেবাননে তার হামলা অব্যাহত রাখে, আমরা শীঘ্রই ইসরায়েলে অ্যাটাক করতে যাচ্ছি। ট্রাম্পকে ইরান এই বার্তাটি দিয়েছে। তোমার জন্য দুটো বার্তা। এক, আমরা ওদের উপর মানে ইসরায়েলের উপর যে অ্যাটাকে যাচ্ছি তোমাকে জানিয়ে যাচ্ছি, কারণ তুমি এই দেশটিকে শান্ত করতে পারছো না বা তুমি তার কন্ট্রোলে আনতে পারছো না, এটাই তোমার ব্যর্থতা। বাট যুদ্ধবিরতির বা শান্তি চুক্তির শর্ত অনুযায়ী প্রথম প্রায়োরিটি ছিল যে ইসরায়েল লেবাননে কোনো অ্যাটাক করতে পারবে না, দখলদারিত্ব চালাতে পারবে না, সেখানে অবস্থান করতে পারবে না। এখন পর্যন্ত ইসরায়েল লেবাননে অবস্থান করছে, তার বাহিনী সেখানে অবস্থান করছে, তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে না এবং উল্টো তারা আক্রমণও চালাচ্ছে। তো আমেরিকাকে ইরান বার্তা দিয়েছে যে আমরা এখন ইসরায়েলে অ্যাটাক করতে যাচ্ছি, যদি ইসরায়েল তার এই দখলদারিত্ব বন্ধ না করে তবে তুমি এই যুদ্ধে আগাতে পারবে না। দুই, আমরা অ্যাটাক করব, তুমি চুপ থাকবা। প্রথম 1 নম্বর, তুমি চুপ থাকবা। যদি তুমি জড়াও তাহলে পুরো গালফে আমরা আবার আগুন চালাবো। তুমি চিন্তা করো, হয় তুমি তাকে থামাও অথবা তুমি চুপ থাকবা। মানে প্রস্তাবটা হলো এরকম যে আমি ইসরায়েলের সাথে বুঝে নেব, মানে ইরান তাকে বুঝিয়ে দিয়েছে আমেরিকাকে যে খেলাটা হবে ইসরায়েল ভার্সেস ইরান, তুমি আমেরিকা জড়াবা না। ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে এই ব্যাপারে কি বলা হয়েছে জানা যায়নি, তবে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছে যে ইরান তোমার উপর অ্যাটাক করার পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এবার আমেরিকা তোমাকে বাঁচাতে পারবে না, কারণ আমেরিকা একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে আর সেই চুক্তি তুমি মানছ না। পৃথিবী নেতানিয়াহুর সাথে কিন্তু ট্রাম্পের একটা টেলিফোন আলাপও লিক হয়েছে, আপনারা দেখছেন আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে। সেখানে ট্রাম্প নেতানিয়াহুকে আচ্ছা রকম ধোলাই করছে এবং বলছে তুমি একটা পাগল, তুমি একটা গর্ধব। আবার এমনও বলছে যে তোমাকে পুরো পৃথিবী ঘৃণা করে, শুধু আমি ট্রাম্প তোমার পাশে আছি। ইভেন আমেরিকানরা তোমাকে ঘৃণা করে, তোমার জন্য আমি বিপদে আছি তোমার পক্ষ দাঁড়িয়ে। আবার ট্রাম্প এটিও বলছে যে এই মুহূর্তে তোমার পাশে আমেরিকা ছাড়া বা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ নেই, তুমি হিসেব করে চিন্তা করো। তো ইরানের এই বার্তাটি ইসরায়েলের কাছে পৌঁছেছে আমেরিকার হাত ধরে। ইসরায়েল তাদের যে কার্স মন্ত্রী ইসরায়েল কার্স, তিনি বলছেন যে তারা ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা মানসিক প্রস্তুতি না, তারা সামরিক প্রস্তুতি নিয়ে বসে আছে। অর্থাৎ গ্রেটার ইসরায়েল স্বপ্নটি বাস্তবায়ন করতে হলে তাকে লড়াইটা করতে হবে। কিন্তু ইসরায়েল চারদিক থেকে দেখছে যে আমেরিকা তার স্বার্থ অনুযায়ী যুদ্ধ থামিয়ে শান্তির পক্ষে হোক বা নিজের স্বার্থ রক্ষায় হোক বা ট্রাম্প তার গদি রক্ষায় হোক ইরানের সাথে সমঝোতা করে বেরিয়ে গেছে। এখন ইরান বলছে যে আমার সামনে দুটো পথ খোলা। এক, আমি সরাসরি ইসরায়েলে সামরিক মানে অ্যাটাক চালাবো, অর্থাৎ আমি আমার দেশ থেকে অ্যাটাক চালাবো। দুই, আমি হিজবুল্লাহকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারে। মানে ইরান কি কি পথ অবলম্বন করতে পারে? এক, তারা সরাসরি ইরান থেকে ওই দেশটিতে অ্যাটাক করতে পারে। দুই, তারা
তাদের প্রযুক্তি, ড্রোন, মিসাইল সবকিছু দিয়ে লেবাননকে দিয়ে ওই দেশটিতে অ্যাটাক চালাতে পারে। পাশাপাশি সেখানে সামরিক বাহিনী ঢুকিয়ে দিতে পারে দেশটির ভেতরে। তো এক্ষেত্রে ইসরায়েলের প্রস্তুতি আছে। ইসরায়েল তারা লেবানন এবং পাকিস্তানের সাথে লড়াই করবে সেই মানসিকতা নিয়েও তারা নাকি আছে মাঠে, এরকম শোনা যাচ্ছে। এখন দুটো প্রশ্ন তৈরি হচ্ছে যে আমেরিকা কেন ইসরায়েলকে থামাতে পারছে না, এক। আবার আমেরিকা শেষ পর্যন্ত ইসরায়েল মার খেলে কেন আমেরিকা এগিয়ে আসে। তো সবগুলো ক্ষেত্র মিলিয়ে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা কিন্তু শেষ হচ্ছে না, এই উত্তেজনা আবারও বাড়ছে। এবং আমেরিকার যদি কোনো সবুজ সংকেত ইরান পেয়ে যায়, সবুজ সংকেত কি বুঝতে পারছেন? যদি ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলে দেয়, ওকে তোমার যা খুশি করো, আমি আমেরিকা এই লড়াইতে জড়াবো না, তাহলে খেলা শুরু হবে। কি? ইরান লেবাননে হামলার জন্য ইসরায়েলকে টার্গেট করবে। তবে এবার ইরান একা নয়, ইরান এবার অপ্রকাশ্যে হোক আর যেভাবে হোক আরো কিছু দেশকে সম্পৃক্ত করবে, তার মধ্যে পাকিস্তান। কারণ পাকিস্তানের টার্গেট এখন ইসরায়েল, কারণ তাদের সেনা প্রধান বা প্রধানমন্ত্রীকে হত্যার একটা পরিকল্পনা তাদের মাথায় ছিল। পাশাপাশি আমেরিকা যখন এই লড়াইতে আসবে না ইসরায়েলের পক্ষে, তখন আরো কিছু মধ্যপ্রাচ্যের দেশও ইরানকে সাপোর্ট দিবে, যারা গ্রেটার ইসরায়েলের ভয় আছে। কারণ আজকের যে দুপুর 3টায় ব্রেকিং সংবাদটি দিয়েছি, ইরানের স্পিকার আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনির নির্দেশক্রমে একটি স্টেটমেন্ট দিয়েছেন। ইরান পুরো পৃথিবীকে 57টি মুসলিম দেশকে আহ্বান করেছে একটি ইসলামিক সামরিক জোট করার, অর্থাৎ মুসলিম দেশগুলো নেটোর আদলে একটি সামরিক জোট করবে। একটি দেশ আক্রান্ত হলে সব দেশ একসাথে শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। এই প্রস্তুতি নিয়ে ইরান কিন্তু একটি জোটের পরিকল্পনা নিয়ে সামনে আসে। ইতিমধ্যে ইরানকে নেপথ্যে অনেক দেশ এই ব্যাপারে সমর্থনও দিচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে ইরান বসে নেই। যারা আমার ওই ভিডিওটা দেখতে চান দুপুর 3টায়, সেখানে ডিটেল তথ্য আমি দিয়েছি। তো ইরানের এই মুহূর্তে প্রধান টার্গেট হলো মুসলিম বিশ্বের বা আরব দেশগুলোকে নিয়ে একটি সামরিক জোট তৈরি করা, যে জোটটি আমেরিকার বিরুদ্ধে নয়, ইসরায়েলের বিরুদ্ধে মূলত প্রস্তুত থাকবে। কারণ এই জোটটি হলে আমেরিকা চুপ হয়ে যাবে। আমেরিকা শক্তের ভক্ত, নরমের জম। যখনই ইরানের কাছে ধোলাই খেলো, আমেরিকা কিন্তু সিজ ফায়ার করে শান্তি চুক্তি করে চলে গেল, দেখলেন আপনারা। কিন্তু দুর্বল দেশগুলো যারা প্রতিউত্তর দিতে ভয় পায় বা যে নীরব থাকে, তাদের কি করে? যেমন আফগানে 20 বছর থেকে গেছে, ইরাককে ধ্বংস করে ফেলেছে। তো ইরান এই বিজয়টাকে, তার যে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বিজয়, এই বিজয়টাকে সেলিব্রেট করতে চায় কিভাবে? তারা দ্রুত একটি সামরিক জোট করতে চায়, মুসলিম সামরিক জোট। কারণ পরাশক্তি হিসেবে আমেরিকার পতন প্রায় অনিবার্য, পতন হয়ে গেছে অর্ধেক, এখন ধাক্কা দিলে তাসের ঘরের মতো পড়ে যাবে। তো এই সময়টা ইরান কাজে লাগাতে চায় খুব দ্রুত, তাই বিশ্বকে আহ্বান জানিয়েছে, আসো আমরা এই কাজটি করি। এখন এই কাজটিতে যদি তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান জড়িয়ে যায়, বাকি মুসলিম দেশগুলো আসবে, চলে আসবে। আর এটি যদি সম্ভব হয়, কারণ এটির বিকল্প নেই, ইসরায়েল কোনোভাবে মুসলিম সামরিক জোট হতে দেবে না। ইসরায়েল দেবে না পৃথিবী উল্টে গেলেও, কিন্তু ইসরায়েলকে ব্যর্থ করতে মুসলিম দেশকে এটা করতে হবে। যদি এটা করতে পারে, আগামী দিনে গ্রেটার ইসরায়েল বাদ দেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন এটা টোকা মারতেও 14 বার চিন্তা করবে। এখন ইরান কি সাকসেস হবে? ইরান কি পারবে মুসলমানদের, বিশ্বাসঘাতক মুসলমানদেরকে এক করে যে সামরিক জোটের পরিকল্পনা করছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনির স্বপ্ন অনুযায়ী এটি সম্ভব হবে? এটি যদি সম্ভব হয়, আরবের সাথে যদি ইরানের মধ্যে সম্পর্ক তৈরি হয় আর বিরোধ গুছে যায়, তাহলে আরো অনেকগুলো দেশ একটা প্ল্যাটফর্মে আসবে। এটা আমেরিকারও ভয় যে ইসরায়েলকে যদি মুসলিম বিশ্ব এক ঘরে করে ফেলে, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্ব শেষ। আবার গালফ কান্ট্রিগুলো আমেরিকাকে আর চাচ্ছে না, এরকম ইঙ্গিত মিলছে। আস্তে আস্তে তারাও চাপ দিচ্ছে যে তুমি তো আমাকে নিরাপত্তা দিতে পারো নাই, এখন তুমি চলো, আউট, বিদায় হও। হয়তো জোরে সোরে বলছে না, ধীরে ধীরে বিভিন্ন কাজের মাধ্যমে বলছে, অল্প অল্প করে বলছে।
তার মানে এখন একটা সামরিক জোট খুব দ্রুত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, এবং ইরান যেটি চাইছে এটি যদি সম্ভব হয়, মুসলমানদের বা মুসলমানরা আগামীতে বিশ্ব শাসন করবে। কাগজে লিখে রাখেন। আল্লাহ হাফেজ।